অবশেষে পশ্চিমবঙ্গ সরকারের নবম মুখ্যমন্ত্রী হিসাবে গতকাল শপথ নিয়ে নিলেন রাজ্যের সদ্য বিগত বিধানসভার বিরোধী দলনেতা তথা এবারের 2026-এর নির্বাচনে দুটি কেন্দ্রে নন্দীগ্রাম ও ভবানীপুরে জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী মহাশয়। এবং তিনি যেরকম নির্বাচনের আগে যেরকম দিবারাত্র পরিশ্রমের মাধ্যমে এই বিশাল জয় এর মুখ্য কাণ্ডারি রূপে অবতীর্ণ হয়েছিলেন, সেরকমই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েই তিনি তার গতকাল থেকেই তার কাজ শুরু করে দিয়েছেন প্রায় বলা যায়, এবং অ্যাকশন মোডে শুভেন্দু অধিকারী। কিরকম দর্শক, গতকালই সিএমও অফিসের প্রায় 16 জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থাবকতা করে চলতেন। তারা নিজেদের আইডেন্টিটিকে উপেক্ষা করে বিসর্জন দিয়ে সরকারের ধামাদারা হয়ে কাজ করতেন। এছাড়া আরও 93 রাজ্যের বিভিন্ন কলকাতা শহর সংলগ্ন এলাকায় কর্মরত বিভিন্ন পুলিশ ও ডব্লিউবিসিএস আধিকারিক প্রায় 93 জনের মতো আধিকারিককে রাজ্যের বিভিন্ন জেলায় ছত্রভঙ্গ করে বদলি করে দিয়েছেন, যাতে তারা যোগ সাজস করে সরকারকে বেকায়দায় ফেলার সুযোগ না পায়। খুব ভালো জিনিস। যাই হোক দর্শক, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সবার জন্য দেবাশিস। তো এখন এই যে শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রীত্বের শপথ, এটা কিন্তু একটা খুবই আনন্দের, যেমন খুবই চ্যালেঞ্জের দর্শক। চ্যালেঞ্জ কীরকম? চ্যালেঞ্জ এই কারণে বলছি, মানে বর্তমানে রাজ্যটা যে অন্তঃসার শূন্য হয়ে আছে, সেই অন্তঃসার শূন্য থেকে রাজ্যকে সঠিক জায়গায় হিত গৌরব ফিরিয়ে দেওয়ার একটা চ্যালেঞ্জের অনেকগুলো অভিমুখ আছে দর্শক। তার পরপর আমি ধাপে ধাপে সেগুলি আলোচনা করছি। প্রথমেই দর্শক, যে চ্যালেঞ্জটা নতুন সরকার তথা বিজেপি দলের থেকে গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে চ্যালেঞ্জ নাম্বার 1। সেটা হচ্ছে এই যে বিপুল ম্যান্ডেট নিয়ে সরকার এসছে এবং কেন্দ্র রাজ্য দু জায়গাতেই ডবল ইঞ্জিনের সরকার, স্বাভাবিকভাবেই এবং আগামী 3 বছরের মধ্যে আবার লোকসভা নির্বাচন আছে 29 সালে, স্বাভাবিকভাবেই অর্থের সংস্থান রাজ্যে সরকার পরিচালনার ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না বলেই আমার মনে হয়। কিন্তু সেই অর্থের মধুভাণ্ডর দিকে নজর দিয়ে অনেক তৃণমূলী ধান্দাবাজ কিছু মানুষ, যেমন ধরুন এই যে বিভিন্ন জায়গায় প্রমোটার, বিভিন্ন সরকারি কাজের জন্য বরাদ পাওয়া কন্ট্রাক্টর, তারপরে দুষ্কৃতী, লুম্পেন, এরা কিন্তু রাতারাতি রং আবির মেখে এবং পরিচিতর মাধ্যমে বিভিন্ন নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদদের ধরে তারা বিজেপি দলে ঢোকার একটা মরিয়া প্রচেষ্টা চালাবে
কারণ তারা মধু খেতে খেতে অভ্যস্ত। সুতরাং সেটা দেখে বিজেপিকে সতর্ক হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক হতে হবে, নাহলে কিন্তু আবার সেই দুষ্কৃতি রাজ, সরকারের মধ্যে দুষ্কৃতি রাজের মাথাচাড়া দিয়ে উঠবে। এটা হচ্ছে 1 নম্বর চ্যালেঞ্জ। এছাড়া এটা তো বললাম, এই যে চ্যালেঞ্জ, এটা শুধুমাত্র ওই প্রমোটার কন্ট্রাক্টর দুষ্কৃতি তা নয়, এছাড়া বিভিন্ন যে সংগঠনে, বিভিন্ন প্রতিষ্ঠানমূলক যে সংগঠনগুলো যা আছে, যেমন কর্মচারী সংগঠন, শিক্ষক সংগঠন, স্বাস্থ্যক্ষেত্রে সংগঠন ইত্যাদিগুলো, যারা বিভিন্ন স্তরের যারা কর্মী, যারা নিজের পদমর্যাদা থেকেও অতিরিক্ত ক্ষমতা ভোগ করতে এবং সেই ক্ষমতার বলে বলীয়ান হয়ে তারা বিভিন্ন সাধারণ কর্মচারী বা সাধারণ কর্মচারীদের বিভিন্ন ক্ষেত্রে ধমক চমক দিয়ে এবং সেখান থেকে দাদাগিরি ফলাতো বা অর্থ রোজগারের একটা লাইন করেছিল, সেই সমস্ত যে কর্মচারী সংগঠন, সেখান থেকে যারা মারকে মারা কিছু ধান্দাবাজ নেতা ছিল, বিশেষ করে আমি তাদের কথা বলছি, তাদের কিন্তু মরিয়া চেষ্টা চালাবে তারাও, এদিক থেকেও কিন্তু দলে ঢোকার, কিন্তু তাদেরকে সরকারকে সেখানে কড়া মিহি ছাঁকনি তাদেরকে মোটামুটি তাদেরকে রাখতে হবে, ছাঁকনি রাখতে হবে, যাতে তারা ঢুকতে না পারে। এগুলো হচ্ছে প্রথম চ্যালেঞ্জ। এরপর আসছি যে সরকার যে নির্বাচনের আগে, মানে বিজেপি দল নির্বাচনের আগে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে মানুষকে নির্বাচনে লড়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো কিভাবে পূরণ করবে, সেটাও কিন্তু দর্শক একটা বিরাট চ্যালেঞ্জ। মানে কেন বলছি কিভাবে পূরণ করবে, যতই ডবল ইঞ্জিনের সরকার হোক, মমতা ব্যানার্জি বিগত 15 বছর ধরে সরকারটাকে পুরো ফবরা করে দিয়ে চলে গেছে। দর্শক, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতা পায় 2011 সালে, তখন বাম সরকার 1,92,000 কোটি টাকা ঋণ রেখে গিয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে এই সরকারে আমরা ক্ষমতা এসছি ঠিকই 2011 সালে, কিন্তু এই সরকারটা যা পরিমাণ ঋণ রেখে গেছে, তাতে করে সরকার চালানোটাই কঠিন। নিহাত মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, আমরা বলি এই সরকারটাকে নিচ্ছি, অন্য লোক হলে নিত না, সরকারটা শপথ নিত না, এত আর্থিক দুরবস্থা। এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2011 সালে। তখন একজন প্রশ্ন করে, তাহলে আপনি নিলেন কেন বা কিভাবে আপনি চালাবেন? তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওই বউ আর ব্যবসা, এই দুটো কেমনভাবে চালাতে হয় সেটা তো প্রকাশ্যে বলা যায় না, মানে ওইখান থেকেই ওইটা কিভাবে চালাবেন সেইটা উনি মনে হয় তখনই শখ করে নিয়েছিলেন কিনা জানি না। দর্শক, যেভাবে তিনি চালিয়েছেন গত 15 বছর, আপনারা বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। যাই হোক, তো এখন সেই 1,92,000 কোটি টাকা বাম আমলের যে ঋণ ছিল, তারপরে 15 বছরে মমতা সরকার কত ঋণ করেছেন জানেন সরকার? দর্শক, সেই ঋণটার পরিমাণ হচ্ছে দর্শক 7.71 লক্ষ কোটি টাকা, যেটা ছিল 1.92 লক্ষ কোটি টাকা, সেটা হয়ে গেছে কত? 7.71 লক্ষ কোটি টাকা। তাহলে ভাবুন দর্শক, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ভাতা নির্ভর করে তুলেছিলেন মানুষকে, সাধারণ মানুষও ভাবছিল যে বেশ ভালোই পাচ্ছি, দিচ্ছে, কিন্তু দর্শক উনি ক্ষমতা চলে যাওয়ার ভয়ে উনি কিন্তু ওনার যেমন তেমন করে হোক উনি ভাতাটাকে, এই লাস্ট যে ভাতাটা বাড়ালেন লক্ষ্মীর ভাণ্ডারে,
সেটাকে বাড়িয়ে ওইভাবে যদি ক্ষমতায় টিকে থাকতে যায়, আবার তোলাবাজি, আবার মদের টাকা ইত্যাদি হাবিজাবি করে যে কোনোভাবে হোক আবার ঋণ ফিন নিয়ে আমি আবার মানে অন্তত 5টা বছর থাকি, এইভাবে উনি কিন্তু অন্তঃশ্বাস আর মানে করে দিয়েছিলেন। উনি কিন্তু আমার ধারণা ক্ষমতায় যদি আসতেনও তাহলে কিন্তু উনি আর এই প্রকল্পগুলো, এই যুব সাথী বলুন আর লক্ষ্মীর ভাণ্ডার বলুন, উনি কিন্তু চালাতে পারতেন না। এটা আমার অভিমত দর্শক, দিতে পারতেন না, সম্ভব ছিল না। বিশেষ করে উনি যখন কেন্দ্র সরকারের বিভিন্ন আর্থিক ব্যাপারে হিসাব ঠিক করে দিতে পারেননি, সুতরাং কেন্দ্র থেকেও সেই পর্যাপ্ত সহযোগিতা উনি পেতেন না। যাই হোক, এই যে আর্থিক চ্যালেঞ্জ, এটা কিন্তু মোকাবিলা করার একটা বিরাট চ্যালেঞ্জ দর্শক। কর্মসংস্থান, তাহলে এখন এই যে ভাতাগুলো, তবে দর্শক এই বিষয়ে আমার একটা মতামত আছে, যাই হোক সেটা আমি পরে একটা অন্য এপিসোডে বলবো যে ভাতা কিভাবে দেয়া হবে। যাই হোক, এরপর হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থানের প্রশ্নে এই বিগত 15 বছরে দর্শক প্রচুর পরিযায়ী শ্রমিক বেড়ে গেছে। রাজ্যে কোনো কাজ নাই, কলকারখানা বন্ধ হয়ে গেছে, প্রচুর কলকারখানা, প্রায় 6,000 6,500 কলকারখানা বন্ধ হয়ে গেছে। নতুন শিল্প তো হয়নি, উল্টে বন্ধ হয়ে গেছে। যেটা হয়েছে শুধুমাত্র মিথ্যাচারের শিল্প আর ভাঁওতাবাজি শিল্প আর চপ ঘুগনি শিল্প, বুঝতেই পারছেন দর্শক। সুতরাং এই যে সরকারি হিসাবে 22 লক্ষ মতো পরিযায়ী শ্রমিক আর বেসরকারি মতে প্রায় 50 লক্ষেরও বেশি পরিযায়ী শ্রমিক, তাহলে বুঝতেই পারছেন দর্শক। আচ্ছা, তাহলে সুতরাং এই যে হাতে সরকারের সামনে এখন যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। এটাকে কিন্তু পূরণ করার একটা জোর চ্যালেঞ্জ শুভেন্দুর সামনে, শুভেন্দু অধিকারীর সামনে। এবারে আইন বা ন্যায় বিচারের প্রশ্নে, আইন ও সুশাসনের প্রশ্নে যদি আসি, তাহলে যেটা প্রথমেই আসে সেটা হচ্ছে অভয়া ও সন্দেশখালীর প্রকৃত অপরাধীদের শাস্তি। এছাড়া আরও অন্যান্য বিগত বছরগুলিতে যে সমস্ত আইন ও অপশাসন কাজ হয়েছে, নারী নির্যাতন, দুর্নীতি ইত্যাদি প্রশ্নে যে সমস্ত হয়েছে, সেগুলোতে কড়া হাতে দমন করা এবং সেগুলোর ব্যাপারে প্রকৃত তথ্য মানুষের সামনে তুলে ধরা এবং প্রকৃত অপরাধীদের খুঁজে বার করে তাদের শাস্তি দেওয়া। কারণ মানুষ বিশ্বাস করেছিল যে যতদিন মমতা সরকার থাকবে ততদিন এদের কিছু হবে না, এবং লুম্পেনরাও সেইভাবে যা খুশি তারা কর্মকাণ্ড করে যেত। তা মানুষ এই আইন এইবারই প্রথম দুর্নীতি অপশাসনের বিরুদ্ধেও কিন্তু মানুষ রায় দিয়েছে। সুতরাং এই দুর্নীতি অপশাসনের প্রশ্নে প্রকৃত অপরাধীদের তদন্ত করে খুঁজে বার করে তাদের শাস্তি দেওয়াটাও কিন্তু সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। অবশ্য সেটা শুভেন্দু অধিকারী তার শপথ নিয়েই সেটা বলেছেন যে অভয়ার এবং সন্দেশখালীর বিচারের ক্ষেত্রে কমিশন গঠন করা হবে। তারপরের চ্যালেঞ্জ সরকার, তারপরের চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষা ও স্বাস্থ্যের যে বেহাল দশা। ভাবুন দর্শক, এই ব্যাঙের ছাতার মতো যত খুশি বেসরকারি স্কুলকে উৎসাহ প্রদান করা হয়েছে, বেসরকারি স্কুল গড়ে উঠেছে এবং তারা যা খুশি সরকারি মানে টাকার বিনিময়ে ছাত্রদের ভর্তি করাচ্ছে, ফিস নিচ্ছে। 2023 সালের রিপোর্ট অনুযায়ী দর্শক 30 বা তার কম পড়ুয়া থাকায় প্রাথমিক, উচ্চ প্রাথমিক ও মাধ্যমিক মিলিয়ে বন্ধের মুখে প্রায় 8,207টি স্কুল। মানে কম ছাত্র সংখ্যা। কম ছাত্র সংখ্যা হলো কেন? মানে শিক্ষার বিদ্যালয়গুলিতে উপযুক্ত পরিকাঠামোর অভাব, বিদ্যালয়গুলিতে বিগত এই 15 বছর ধরে নিয়োগ প্রায় হয়নি বললেই চলে। যেখানে 30 জন শিক্ষক মহাশয়ের দরকার, সেখানে হয়তো দেখছেন 20 জন শিক্ষক মহাশয়। অধিকাংশ প্রাইমারি স্কুলে একজন মাত্র শিক্ষক। আবার নেতা মন্ত্রীকে ধরে কোনো জায়গায় হয়তো স্টুডেন্ট নেই, কিন্তু সেখানে প্রাইমারি স্কুলে
5-6 জন শিক্ষক শহরাঞ্চলে তারা মানে শহরের সুবিধা ভোগ করার জন্যে তারা নেতা মন্ত্রীকে ধরে শহরে রয়ে গেছে। তার ফলে প্রকৃত যে যে বিদ্যালয়ে শিক্ষক দরকার সেখানে সুষম বন্টন হয়নি। তাহলে শিক্ষা এবং স্বাস্থ্যে, তাহলে শিক্ষাক্ষেত্রে এই যে এতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে, এবং শুধু বন্ধ নয়, শুধু সংখ্যার নিরিখে আমি বলছি না দর্শক, সংখ্যার নিরিখে তো 8,207টি স্কুল বন্ধ হয়ে গেছে। এবং শিক্ষার কোয়ালিটি, কোয়ান্টিটিও, এখন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বসে তাতে দিনের পর দিন কমে যাচ্ছে। চাকরি নেই, কর্মসংস্থান নেই, শিক্ষার প্রতি বেকার মানে ছাত্রদের আগ্রহ কমে যাচ্ছে। তাহলে এই শিক্ষার হালটাকে কিন্তু কড়া হাতে ফেরাতে হবে। আর কি না, পাঠ্যপুস্তকগুলো যেভাবে ইসলামীকরণ হয়েছে, বিভিন্ন পাঠ্যপুস্তকে যে সমস্ত নামগুলি ব্যবহার করা হয়েছে সেই নামগুলিতে যেভাবে ইসলামীকরণ করা হয়েছে সেগুলিকে সংশোধন করার প্রয়োজন আছে। পাঠ্যপুস্তকের বিভিন্ন লেখাগুলি, আমরা ছোটবেলায় যে সমস্ত রবীন্দ্রনাথ, নজরুল বা সুকান্ত ভট্টাচার্য বা ইত্যাদি যে সমস্ত ভালো ভালো ছন্দবদ্ধ যে লেখা পড়ে আমরা অভ্যস্ত হয়েছিলাম, বা ইংরাজির ক্ষেত্রে সেই সমস্ত এখন আমরা দেখতে পাই না। কি উল্টো পাল্টা আংবাং সব আধুনিক সব লেখকের লেখা, তার মাথা মুন্ডু কিছুই দর্শক পড়ুয়ারা বুঝে না। আমিও নিজে একজন শিক্ষক হয়ে সেটা আমি বুঝতে পারি। তা সেই সিলেবাস পুনর্গঠনের কিন্তু প্রয়োজন আছে দর্শক। তাহলে এই যে এছাড়া সর্বোপরি যে সমস্ত শুভেন্দু অধিকারী নিজেও বিভিন্ন জনসভা এবং আগে বলেছেন যে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, চাকরি দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা দুর্নীতি, গরু চুরি দুর্নীতি, বালি মাফিয়া দুর্নীতি ইত্যাদি বিভিন্ন প্রশ্নে, এবং বিভিন্ন কোম্পানি, লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে অভিষেকের যে মানে অংশদারিত্ব ইত্যাদি বিভিন্ন বিষয়ে যে সমস্ত দুর্নীতি, তার জন্য তিনি তাকে তোলাবাজ ভাইপো বলতেন। এবং সিন্ডিকেট রাজ, পাড়ায় পাড়ায়, শহরে গ্রামে যে সিন্ডিকেট রাজ চলতো, এবং সেখান থেকে প্রচুর টাকা নেতা মন্ত্রীরা কামিয়েছে, এবং তাদের যে কিছু কিছু ক্ষেত্রে তাদের কিছু দিন করে জেল খেটেছে, কিন্তু এখনও পুরোপুরি তাদের বিচার হয়নি। বিশেষ করে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ক্ষেত্রে এবং আরও কিছু নেতা মন্ত্রীর ক্ষেত্রে, সেগুলোকে প্রকৃত তদন্ত করে প্রকৃত তথ্য যাতে সামনে আসে সেই আশা করে কিন্তু মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছে। সুতরাং সেই তদন্ত সঠিকভাবে হবে, এটা নতুন সরকারের কাছে আমারও যেমন প্রত্যাশা, সাধারণ মানুষেরও প্রত্যাশা। এই প্রত্যাশা মেটানো কিন্তু দর্শক একটা চ্যালেঞ্জ। যাই হোক দর্শক, এগুলো এই চ্যালেঞ্জ শুভেন্দু অ্যান্ড তার মন্ত্রিসভা কিভাবে মোকাবিলা করে আগামী দিনে, যদিও এই মাত্র মানে দুদিন হলো তারা সরকারে এসেছে, এখনও পুরোপুরি তারা দায়িত্ব নেয়নি, সামনে সোমবারে দায়িত্ব নেবে, সেটা আমরা অপেক্ষা করব। সরকারকে সময় দিতে হবে, কারণ যে অন্তঃসার শূন্য অবস্থা আছে, এখনই সব জিনিস মানে জনগণের সব পাওনা মেটানো সম্ভব হয় না। মানুষকেও ধৈর্য ধরতে হবে। আমরা আশা রাখবো সরকার তার সঠিক পথে অগ্রসরে মানুষের প্রত্যাশা মতো চাহিদা পূরণ করবে। যাই হোক, আপনারা দর্শক আপনাদের মতামত দিন, এ ব্যাপারে আপনাদের কি বলার আছে। আজ এই পর্যন্ত।